প্রকৃতপক্ষে যে ইলেকশনটাকে নিয়ে ইউনূস সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জুয়া খেলা খেলছে অথবা বাটপারের খেলা খেলছে অথবা মিথ্যাবাদীর খেলা খেলছে। হ্যাঁ, ডিসেম্বর না জানুয়ারি, জানুয়ারি না ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি না জুন, নাকি ওই যে মৌলানা সাহেবরা নামাজ পড়ে, হে আল্লাহ, হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আইছে। আমি মৌলানা সাহেবদের বলি আর সব মৌলানার কথা কিন্তু আমি বলি না। যে মৌলানা ১ বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম। আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে ১ বছর আগে। ই ও হইলো ৭০, ইউনূস ৭০, তার সাথে যে যাবে সে দুজকে যাবে। আর আজকে বলতেছে সে নবীর সমান, সমান। সেই কারণে আমি যে কথাটা বলতেছি, যারা বলে অনন্তকাল ইউনূস সাহেব থাকবে, আরো ২৫ বছর, আল্লাহ ৫০ বছর বাঁচায় রাখো। মানে এদের কোনো সেন্স কাজ করে না। ৮৫ বছরের মানুষ আরো ৫০ বছর দেশে থাকে। সেন্স কাজ করে না বিনা ইলেকশনে। এখন সেনাবাহিনী নির্দিষ্টভাবে আগেও বলছে এবং তারা তাদের কথা থেকে সরে নাই। বলে নাই যে, "না আমরা ক্ষমতা নিব, ২ বছর পরে ইলেকশন দিবে।" তারা খুব সুস্পষ্টভাবে বলছে ডিসেম্বরে ইলেকশন দিতে। এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিগ যারা আছে সেনাবাহিনী, নৌবাহিনী দিয়ে তারা বলছে, "সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা এককভাবে আপনাকে দিলাম এবং যে সিদ্ধান্ত আপনি নিবেন সেই সিদ্ধান্ত আমরা পালন।" আমি সেনাবাহিনীর শাসন চাই না। সেনা শাসন মার্শাল ল আমি চাই না। কিন্তু সেনাবাহিনী আজকের এই প্রেক্ষাপটে বরের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে, মা ভাই বোন যখন কেউ নাই, একটা শিশু যখন আস্তে, আস্তে ১০ মাস, ১৫ মাস, ২০ মাস হইয়া তারপর ১০ বছর হইছে, সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে, এই ছেলেটি ১০ বছরের ছেলে ১০০ বছরের মতো অভিজ্ঞ হয়ে যায়। সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই, সবাই যখন আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি, প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি, প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মসনদ দখল করে আমরা ময়ূর সিংহাসনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ ফুলে দুরা বট গাছ হব। যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল বড়লোক হইতাম। আমরা যখন সব বড়লোক হওয়ার পাগল হইছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মাকে আমি লুট করছি, আমার ভাইকে লুট করছি, আমার সেই গার্মেন্টসের মেয়েটাকে আমি লুট করছি, যে হাড্ডিসার হয়ে রক্ত শূন্য হয়ে ফজরের নমাজের সময় একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়া গার্মেন্টসে যায়, রাত্রে ৯টার সময় ফিরে। তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না। আমার সেই ছেলেরা যারা ১৬ জনে এক রুমে সৌদি আরবে ঘুমায়া আমার জন্য টাকা পাঠায়, তাদের টাকা যখন আমরা খাই, আমরা যখন সবচেয়ে স্বার্থপর হয়ে গিয়েছি, অথচ একদিন আমরা যুদ্ধ করেছি। একদিন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। একদিন আমরা গান গাইতাম, তীর হারাই দেও সাগর পাড়ি দিব রে। একদিন আমরা গান গাইতাম, একটি ফুলকে বাঁচাবো বলে দুধ করি। একদিন আমরা মায়ের নামে গান গাইতাম, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তব মা গো অলকবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। এই যুদ্ধ করে দেশটা স্বাধীন করে এখন ৫৪ বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো, আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে, আমার দেশের সেই সেন্ট মার্টিনের স্টিমার লাগবে কিনা, আমার দেশের। আমি ওইদিন বলছি ইউনূস সাহেবকে, আপনি অনেক বড়, আপনাকে একটা প্রশ্ন করি। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ আমার মা। আমি বাংলাদেশের সন্তান। আমি আর মাকে সুন্দরভাবে কাপড় পরাইতে পারি না। পুরান কাপড় পরাই, আমি টাঙ্গাইলের শাড়ি পরাই। ভালো ভাত দিতে পারি না। কিন্তু একজন জমিদার যদি আইসা বলে, "তোর মারে আমার কাছে বিয়া দে।" আমি তারে বেনারসি শাড়ি পরাইয়া রাখবো। আমরা দিব কি? আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি পরাইতে চান জমিদারের ঘরে বিয়া দিয়ে ইউনূস সাহেব? আমার চট্টগ্রাম বন্দর দিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর যে কেউ এইটা ভালো চালাইতে পারবে তাকে আমি দিয়া দিব। নো! আমার দেশ আমি চালাবো। পৃথিবীর যে কেউ তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে। সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ১৭৫৭ সনে রবার্ট ক্লাইভদের হাতে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব। আমি তো চাই না এই দেশে এখন কালো রবার্ট ক্লাইভরা আছে। কালো, কালো। এরা মার্কিন নাগরিক। আমি চাই আমার দেশ আমার থাকুক, গণতন্ত্র থাকুক। আমার দেশের মানুষের পেটের ভাত, পরনের কাপড়ের জন্য আমি স্ট্রাগল করব। দেশে বিদেশে, সকালে বিকালে
আমি সৎভাবে সত্যভাবে এই দেশে থাকবো, আর নেতা হবে, লিডার হবে লাইট, লিডার ইজ লাইট। যে লিডার লাইট হতে পারবে না, অন্ধকারে পথ দেখাতে পারবে না, তাকে কিকড আউট করতে হবে। পার্টি হবে শক্তি, যে শক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে, সেই পার্টিকে কিকড আউট করতে হবে, এবং সেইটা দেখার জন্য একটা ইলেকশন দিতে হবে। সেই ইলেকশনে কিন্তু কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিল, যেই ছাত্ররা নেতৃত্ব দিল, তরুণেরা নেতৃত্ব দিল, তারা যে রাজনৈতিক দল গঠন করেছে, তাদের একটা বড় দাবি, এবং সেই দাবি কবে পূরণ হতে যাচ্ছে সেই তারিখও কিন্তু ঘোষণা করে ফেলেছে সরকার। যে তারা বলেছে 10ই মে, 30 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেবে। তার মানে 9ই জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসছে। ছাত্র তরুণদের দাবি, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে 72-এর সংবিধান, যাকে তারা মুজিববাদী সংবিধান বলে, সেই সংবিধান বাতিল হতে হবে। এবং এই ছাত্র তরুণেরা এখন আন্দোলন করছে এনসিপি, নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করছে, নির্বাচন কমিশন বাতিল করতে হবে। তার মানে এটাও তো একটা প্রক্রিয়া যে এর ফলে নির্বাচন আরো পেছায় কিনা, এবং তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে জাতীয় নির্বাচনে। তারা গণপরিষদ নির্বাচন চায় আহ জাতীয় সংসদ নির্বাচনের বদলে। জুলাই আগস্ট আন্দোলনে তারা যেহেতু নেতৃত্বে ছিল, তাদের এই দাবিগুলোকে গুরুত্বপূর্ণ নয়? জুলাই আগস্টে কে নেতৃত্ব দিয়েছে? সমন্বয়করা। এর সমন্বয়ক তো 152 জন ছিল। খুব ধীরে ধীরে আমি বলছি, এদের মতো কেউ মরে নাই, কেউ শহীদ হয়, কারো গায়ে একটা গুলিও লাগেনি। ওই হারুনের মতো একজন বিবি অফিসার তাদেরকে নিয়ে 5-6 দিন খেলাধুলা করছে, তাদেরকে পরিচিত করছে, কি কারণে আমি জানি। তাদের, তারা খুব জ্ঞানী গুণী ছাত্রনেতা ছিল 5ই আগস্টের আগে, এটা কিন্তু কেউ জানতো। এটা কিন্তু এরা কোনোদিন ছাত্রনেতা ছিল, কোনোদিন কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে কোথাও ছিল নেতা হিসেবে, এটাও জানা ছিল। এরা হলো, এদেরকে দিয়ে আন্দোলনটা করানো হচ্ছে। কারা করাইছে? যারা প্রডিউসার, প্রযোজক, যারা যারা ডাইরেক্টর। যেমন একজন ডাইরেক্টর এবং প্রডিউসার মনে করলে একটা সিনেমা করতে হবে সিরাজউদ্দৌলা, সেই সিরাজউদ্দৌলাতে একজন আনোয়ার হোসেনকে দিয়ে সিরাজউদ্দৌলার অভিনয় করাইতে। এরা হলো সিরাজউদ্দৌলা সিনেমার আনোয়ার হোসেন, এদেরকে দিয়ে অভিনয় করানো হচ্ছে আনোয়ার হোসেন, সিরাজউদ্দৌলার অভিনয়। পিছনে আছে ডাইরেক্টর, প্রডিউসার বা অন্যান্যরা পর্দার পিছনে, তাদের নাম জামাতে ইসলাম, শিবির, স্বাধীনতা বিরোধী শক্তির অনেকেই। তারা তাদেরকে এই কাজটা করাইছে, যে কারণে 9 মাস পর্যন্ত তারা কোনো সময় বলছে 24 মানি, 71 মানি না, 47 মানি, স্বাধীনতা হয় নাই, শেখ মুজিবুর রহমানকে এই দেশ থেকে অপ্রাসঙ্গিক করে দিব, কিসের মুক্তিযুদ্ধ, কেউ কিছু না। তারা বলছে আমরা এটাকে বানায় ফেলবো আফগানিস্তান, আমরা সিরিয়া বানায় ফেলবো, আমরা এটাকে ইসলামিক দেশ এখন আবার ঘুরিয়ে টুরিয়ে আইসা দেখেন এই ছেলেগুলো আবার বলতেছে না আমরা মধ্যপন্থার রাজনীতি করি, আমরা গণতন্ত্র চাই, মুক্তিযুদ্ধ। এদের কোনো ঠিক ঠিকানা নাই। এই কারণে আমি এদেরকে সন্তান বলে বেশি সমালোচনা করি না। এরা কোনো ফ্যাক্টর না পায়, যতই দাবি করুক, এদের মাধ্যমে দাবিটা করানো হয়। কে করায়? করায় ইউনূস সাহেব। উনি হইলেন এই দেশের, আমি আল্লাহ ভগবান কিছু বলতে চাই না, এই দেশের সেই ব্যক্তি। ওই যে আমাদের এলাকাতে একজন বাউল গায়ক ছিল, তার নাম ছিল রশিদ উদ্দিন, খুব বিখ্যাত। জালাল খাঁ বা এই শাহ আব্দুল করিমের বা উকিল মুন্সির যিনি পীর ছিলেন, গুরু ছিলেন, তার নাম রশিদ উদ্দিন। তার গান ছিল, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা, তুমি বাঁচাও তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। এইটা হলো ইউনূস। তাদেরকে দিয়ে যে আন্দোলনটা কিছুদিন আগে করে আওয়ামী লীগকে ব্যান করা হলো, এইটা হইলো হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হয়ে। এই হাসনাত আব্দুল্লাহ, তোমরা তাড়াতাড়ি কয়েকজনকে নিয়ে আইসা স্লোগান দাও, গরমের দিন, বেশি গরমের মধ্যে থাইকো না, বট গাছের নিচে দাঁড়াও আইসা, আমরা ঠান্ডা পানি তোমাদের মাথার মাঝে ডালমো আর খাইবা ঠান্ডা পানি। প্রয়োজনে কোকা কোলা বিরিয়ানি খাওয়া মুস, শাহবাগে গিয়া তোমরা বসো, এই বেশি না 24 ঘন্টা আমরা তোমাদের মাধ্যমে আমরা এটা, ওই যে নাটকের যে অভিনয়ের যে রিজাল্ট, সেই রিজাল্টটা তাদের মাধ্যমে নিয়ে আসা হয়। এরা এই অভিনয়ের পার্ট হচ্ছে ছেলেপেলেরা। কিন্তু সবসময় ইউ ক্যান ব্লাভ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইমস।
এই ছেলেরা আগামী দিনে চাইবো ৭২-এর সংবিধান বাতিল হবে, রাষ্ট্রপতি থাকবে না, ইলেকশন হবে না, তারা যা ইচ্ছা তা করতে পারবে, সেনাবাহিনী তাদের অধীনে থাকবে। এইটা হইল দুরাশা, এটা হইল কল্পনা, অত বড় কল্পনা, যে কল্পনাটা হলো এইরকম। একজন বলতেছে যে ইংল্যান্ডের মহারানী রে তো আমার সঙ্গে বিয়া ঠিকঠাক হয়ে গেছে। ইংল্যান্ডের মহারানী, লন্ডনের মহারানী তোমার সাথে বিয়া ঠিক হয়ে গেছে? কেমনে ঠিক হইলো? সবটা ঠিক হয়েছে না, তবে 50% ঠিক হয়েছে। কেমনে 50% ঠিক হলো? ছেলে বাংলাদেশের বাঙালি ছেলে উত্তর দিতেছে যে বিয়ে তো হয় ছেলে এবং মেয়ের মধ্যে, দুইজনে বিয়ে হইলে পরে আমি ছেলে তো রাজি আছি, তাহলে 50% তো রাজি হয়েই গেল। এখন উনি রাজি তুলি, 50% রাজি দিয়ে একটা রাষ্ট্র কিন্তু চলবে না তাদের কথায়, আমি এটা মনে করি। ওই আজকে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছিল, দেশ শুরু হয়েছে। আর ইশরাক নামে একজন যুব নেতা, মুক্তিযোদ্ধা খোকা সাহেবের ছেলে, আগের মেয়র, তার ছেলে একটা ডাক দিছে, সারা ঢাকা শহর লাখ লাখ মানুষে বন্ধ হয়ে গেছে। এইটাও যদি তারা না বুঝে, যেদিন বিএনপি রাস্তায় নামবে বা জনগণ যেদিন, বিএনপি যদি না নামে, জনগণ না, আমি কথাটা বলে দিলাম। ৭ই জানুয়ারি যখন ইলেকশন হয়ে গেল, আমি তো খুব ক্ষুদ্র মানুষ, আমার অত দেখেন নাই টকশো। ৭ই জানুয়ারি ২৪-এ যখন ইলেকশনটা হয়ে গেল, রাত্রের বেলা যখন সব ঘোষণা হয়ে গেল, আমি আর দামির ইলেকশন ২৪ সনে, তখন আমাকে একটা টেলিভিশন সেন্টার জিজ্ঞাসা করল, ইউটিউব সেন্টার, যাচ্ছে এখন তো ইলেকশন ৫ বছর চলে যাবে, শেখ হাসিনা আপনারা তো আর কিছু করতে পারলেন। আমি বললাম যে ঠিক না, শেখ হাসিনার ৬ মাস থাক। তো কি বলেন? আমাকে বললো বিএনপি তো পলায় গেছে, জেলখানায় চলে গেছে, মানুষ তো দাঁড়ায় গেছে, কে করবে? আমি বলি আল্লাহ করবে। তো কি কন? আমি বলি, আল্লাহ বলছে ওয়াতাইজু মান তাশাউ ওয়া তাজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আর আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ করবে, এবং এই কাজটাই ৫ই আগস্ট হয়েছে, কোনো নেতা ফেতা না। শেখ হাসিনার ১৫ বছরের শাসনে এত কিছু ত্রুটি ছিল, আমি আর এর বেশি বলতে চাই না। এত কিছুদিন ৩টা ইলেকশন করতে দেয় নাই। যে ছেলেটার বয়স ৩০ বছর, সে জীবনে কোনোদিন এমপি ভোট দিতে পারে নাই। মানুষের মধ্যে বাঙালির একটা আকাঙ্ক্ষা থাকে, আমি একটা ভোট দিব ৫ বছর পরে, সেইটা শেখ হাসিনাও করছে। আর দেখছে আওয়ামী লীগের কোনো গরিব মানুষ না, সাধারণ মানুষ না, কঠিন কোনো নেতা না, ত্যাগী কোনো নেতা না, চোর চোরটারা, সালমান রহমান, ওই এসালো, এই শ্রেণী, আর নাম বললাম না, এরাই দেশটাকে লুট করে খাইতেছে আওয়ামী লীগের নামে, অথচ এদের বাপ-দাদা ছিল রাজাকার। আমি তো সবসময় বল, রাজাকারের ছেলেরা এখন আওয়ামী লীগ করে। সেইভাবে শেখ হাসিনার প্রতি যে একটা বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল, আমার মধ্যেও তৈরি হয়েছিল। একসময় আমি বলতে বাধ্য হয়েছিলাম, আমারে বলল শেখ হাসিনা গেলে কে আসবে জানেন? আমি বলছিলাম আজরাইল আসুক, কিন্তু শেখ হাসিনা চান। এটা আমার ইতিহাসে আমাকে কিভাবে মূল্যায়ন করবে আমি জানি না। কিন্তু এই খুব বিরক্তি তার প্রতি কিন্তু সবার আইসা গেছে। কিন্তু আজকে ৯ মাস পরে ইউনূস সাহেবকে দেখে আইসা মনে হইতাছে, কি করলাম ভাই, গাজীর গীত গায়া ৫০০ কামাই করলাম ১.৫ টাকা খাইয়া। ইউনূস সাহেবের সময় এসে কিন্তু এই জায়গাটা মানুষ দাঁড়াইছে যে ইউনূস সাহেব তো, শেখ হাসিনা তো দেশের সম্পদ নিয়ে গেছিল, ইউনূস সাহেব তো দেশেই বেচে দিতেছে। আমি কথাটা আবারও বলছি, শেখ হাসিনা দেশের সম্পদ লুট করছিল, সম্পদ নিয়ে গেছিল, ইউনূস সাহেব তার দেশটাই বেচে দিতেছে, বলতেছে যারা ভালো চালাইতে পারে আমি দেশটা বেচে দেব। এখনো কত সংখ্যক বিদেশি চক্রান্তকারীরা আমার দেশে বৈশা বৈশা চক্রান্ত করতেছে, তার কোনো হিসাব। এই যে আন্দোলনটার কথা বললেন আপনি, ইশরাকের আন্দোলনটাতে বিএনপি মানে বিএনপি কি সবসময় একটা দ্বিধায় ভোগে নাকি? মানে সে কোনো একটা আন্দোলনে যাবে কি যাবে না? জুলাই আগস্ট আন্দোলনে মাঠে ছাত্রদল বিএনপি ঘোষণা দিয়ে এলো না। তারপর ধরেন এই যে হাসনাত আব্দুল্লাহর যে আন্দোলনটা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যে, হওয়ার পর বিএনপি বলছে তারা খুব আনন্দিত। বিলম্বে হলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু হাসনাতের ডাকে যমুনার সামনে আপনারা কেউ বা বিএনপির কোনো ছাত্রদল বা বিএনপি গিয়ে হাজির হলো না। এখন ইশরাক সপ্তাহ ধরে আন্দোলন করলেন। আ আপনি বলছেন হাজার, হাজার লোক তিনি নামিয়ে সমর্থক তার পক্ষে নেমে এসেছেন। তাদের সামনে ব্যানার ইশরাক হোসেন সমর্থক। বিএনপি নামে তার নেতার পাশে দাঁড়াচ্ছে না কেন? বিএনপি মনে করে যে আমি যে জিনিসটা সৃষ্টি করছি এটার উপরে এত দ্রুত আঘাত করাটা ঠিক হবে।
কত মানুষ আঘাত হয়েছে। ৫৪ বছর পরে তো শুধু ভাঙ্গা করাই চলছে। আজকে যাকে সমর্থন করি, কালকে তার বিরুদ্ধে মিছিল করি, স্লোগান দিই। ইউনূস সাহেবকে তো প্র্যাকটিক্যালি তো যদি বিএনপি ৫ই আগস্ট মনে করত যে ক্ষমতার ভাগ তারা বেশিরভাগ নিতে পারে। কিন্তু বিএনপি তো আমি জানি, সবাই জানে যে বিএনপি বলছে যে না আমরা যাব না। তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট হোক এবং ইউনূস সাহেবের ব্যাপারেও তারা সমর্থন আনকন্ডিশন। কাজে বিএনপি এখনো মনে করতেছে এই মুহূর্তে ইউনূস সাহেবকে যদি আমরা সরাইয়া দেই বা আন্দোলন করি সেই বিব্রতকর অবস্থায় তাদের আরেকটা চিন্তা আছে যে পূর্ববর্তী কেউ যদি আবার আইসা পড়ে, পূর্ববর্তী কেউ তো বুঝেনি আইসা পড়ে দরকার কি? আচ্ছা দেখি কোনোভাবে নি তার পিঠ হাতায়া, হ্যাঁ, পিঠ হাতায়া নিয়ে একটা ইলেকশন আদায় করতে পারে। আর ইলেকশন হইলেই তো বাংলাদেশের বর্তমান পরিবেশে যে যত কথাই বলুক, আমিও বলছি বিএনপি অনেক বেশি সিট পায় জিতবে। এইটার আশায় আছে। হ্যাঁ? কিন্তু সবার সব আশা, আমার কথাটা খুব বুঝায়, সবার সব আশা সঠিকভাবে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক ব্যাপারে বিশেষ করে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে মানে সঠিক দ্বীপে না উঠতে পারলে অন্ধকার রাতে নেতৃত্ব দিয়ে স্টিমারের মধ্যে যাত্রীদেরকে নিয়ে সঠিকভাবে যদি আপনি উঠতে না পারেন সেই সোনালী দ্বীপে, তাহলে কিন্তু স্টিমার ডুবে রাতের বেলায় মরতেও পারে। আমি জানি না বিএনপির সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে, তবে বিএনপি ইদানিংকালে আমি দেখতেছি, আমি কিন্তু সিদ্ধান্তের মালিক না, কারণ আমি স্থায়ী কমিটির সদস্য। আমি হলাম সিদ্ধান্ত পালন করি, তারা যাতে সিদ্ধান্তটা দেন পালন করি। আমি দেখতেছি বিএনপি এখন বলতেছে ইলেকশনটা তাড়াতাড়ি দেও, দেশটা বেঁচে দেওয়া যাইব না, এইটা আমরা বিরোধিতা করি কইতেছে। আচ্ছা দেখা যাক, কয়ে আবার কয়েকদিন দেখে রিয়াকশন কি হয়, আবার বলে, কারণ বিএনপি তো একটা বড় দল, এটা যদি সব কথা বইলে ফেলে সব সময় এবং খুব দ্রুত কাজ করে ফেলে, ভুল বুঝা হইতে পারে, ভুল বুঝাবুঝির শিকারও হইতে পারে আমার ধারণা। আর যেহেতু আমি সিদ্ধান্তের মালিক না, তবে আমি এটা মনে করি বিএনপির কিছু ব্যাপারে একদম কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। যে সিদ্ধান্তটা আজকের আর্মি যে সিদ্ধান্তটা নিচ্ছে, এই সিদ্ধান্তটাই বিএনপির নেওয়া উচিত। ডিসেম্বরের মধ্যে অবশ্যই ইলেকশন হইতে হবে, নাইলে ছাড়ুম না। ২ আমরা জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানের ছিল মেজর জিয়া, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই মেজর জিয়ার দল আমরা, যে আমরা মুক্তিযুদ্ধকে কিছুতে আমরা কারো কাছে বন্ধক দেব না। বিএনপি এই অবস্থানে দাঁড়ানোটা উচিত বলে, কিন্তু আমার কথায় তো আর বিএনপি দাঁড়াবে না। আমি আমার ওপিনিয়নটা দিতে পারি, ডিসিশন নেওয়ার মালিক তারা রয়ে গেছে উপরে, নেত্রী আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে বা স্থায়ী কমিটি আছে, তারা নিবে। কিন্তু বিএনপির ২টা জিনিসের উপরে আমি মনে করি দাঁড়ানো উচিত। একটা হলো ডিসেম্বরে ইলেকশন দিতে হবে, গণতন্ত্র থাকবে। আরেকটা হলো গণতন্ত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে, এর উপরে দাঁড়াইতে হবে। এটা হলো বিএনপির ব্যাপারে আমি আশা